প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারে দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 14টি প্রতিদিবস মান 1 করে 1 × 14 = 14। প্রথম, কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে 1770, 1771, 1772, 1774 খ্রিস্টাব্দে। 1772 খ্রিস্টাব্দে দিগদর্শন মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন ম্যাসম্যান হিকি কেরি ওয়ার্ডস। ম্যাটসম্যান। নীলবিদ্রের একজন নেতা ছিলেন সিধু ভৈরব বিশ্বচরণ বিশ্বাস হাজি শরীয়ত উল্লাহ। বিশ্বচরণ বিশ্বাস। নীলদর্পণ নাটকটি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, কালিদাস, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন। 1893 খ্রিস্টাব্দে। প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। বোম্বাইতে। প্রশ্ন, ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন। অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নেন। রাসবিহারী বসুর অনুরোধে। পরের প্রশ্ন, আলিগড় আন্দোলনের মধ্যে দিয়ে মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান শুরু করেন। সৈয়দ আহমদ খান। প্রশ্ন, পাকিস্তান নামক রাষ্ট্রের কথা বলেছিলেন। চৌধুরী রহমত আলী। প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিল। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রশ্ন, তেভাগা কৃষক আন্দোলন সংগঠিত হয়। 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। প্রশ্ন, কলকাতা মাদ্রাজ প্রতিষ্ঠা করেন। ওয়ারেন হেস্টিংস। প্রশ্ন, স্বরাজ দল প্রতিষ্ঠা করেন। চিত্তরঞ্জন দাস। প্রশ্ন, কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন। ফজলুল হক। দুয়ে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। এ, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে যে কোনো 9টি। প্রথম, কলকাতায় আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করতে হবে? রাজা রামমোহন রায়। দিকু কাদের বলা হতো? সাঁওতালদের এলাকায় জমিদার ও বহিরাগত মহাজনদের দিকু বলা হতো। জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করতে হবে? নবগোপাল মিত্র। প্রশ্ন, শিবাজী উৎসব কে চালু করতে হবে? বাল গঙ্গাধর তিলক। প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ফরাসি বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হতে হবে? 1837 খ্রিস্টাব্দে। প্রশ্ন, নজওয়ান ভারত সভা কে তৈরি করেন? ভগৎ সিং। প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনী কবে প্রথম ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করে? 1942 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর। প্রশ্ন, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদের নাম কি? মঙ্গল পাণ্ডে। প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে গড়ে তোলেন? রাসবিহারী বসু। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি ঘোষণা করতে হবে? রামসে ম্যাকডোনাল্ড। প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত? 1906 খ্রিস্টাব্দে। পরে যে বিয়ের দাগে ঠিক না ভুল লেখো যে কোনো 5টি। প্রথম, 1746 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন হক ক্যামেরন। ভুল, তাহলে আমরা ভুল লিখব। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ্য আমার জন্মগত অধিকার। ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। আজাদ হিন্দ ফৌজের কোনো নারী বাহিনী ছিল না। ভুল, তাহলে আমরা ভুল লিখব। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন বিদ্যাসাগর। ভুল, তাহলে আমরা ভুল লিখব। মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালে প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ। ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। জেলা পরিষদের অধিবেশন মাসে অন্তত একবার ডাকা বাধ্যতামূলক। ভুল, তাহলে আমরা ভুল লিখব। বোম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটের ব্রিটিশ কোম্পানি ঘাঁটিকে কেন্দ্র করে। ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। মাদ্রাজে 1843 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়। ভুল, তাহলে আমরা ভুল লিখব। তিনি দেখে রয়েছে নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর লেখো 2 থেকে 3টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। মহাবিদ্রোহের প্রত্যহ কারণ কী ছিল? মহাবিদ্রোহের প্রত্যহ কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তন। এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে পুরতে হতো। গুজব রটে যে এই টোটা গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি। ফলে ধর্মভীরু হিন্দু ও মুসলমান সিপাহীরা তাদের ধর্মনাশের ফলে একযোগে বিদ্রোহে অংশ নিয়েছিল। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ হলো: 1, ইংরেজ কর্মচারী জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া। 2, সাঁওতালদের জমি ফেরত পাওয়া ও পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদ করা।
পরে দুজন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো। নরমপন্থী: সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। চরমপন্থী: বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ পরিকল্পনা করেন? লর্ড কার্জন মুখে প্রশাসনিক সুবিধার কথা বললেও বঙ্গ বিভাজনের জন্য তার উদ্দেশ্য ছিল রাজনৈতিক। বঙ্গভঙ্গের মধ্যে দিয়ে তিনি বাংলার হিন্দু মুসলমান ঐক্য ভেঙে দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন। প্রশ্ন: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলতে কী বোঝো? পাঞ্জাবের দুই শ্রদ্ধেয় সত্যাগ্রহী সৈফুদ্দিন কিচলু ও সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের মাঠে 1919 এর 13 এপ্রিল প্রায় 10,000 মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে থাকে। জেনারেল ও ডায়ারের নির্দেশে তাদের উপর ব্রিটিশ বাহিনী গুলিবর্ষণ করলে সরকারি হিসাবেই 397 জন নিহত ও 1,200 লোক আহত হয়। ভারত ইতিহাসের এই ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। প্রশ্ন: অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়? 1922 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার সত্যাগ্রহীরা পুলিশি অত্যাচার সহ্য করতে না পেরে চৌরিচৌরা থানা আক্রমণ করে তাতে আগুন লাগিয়ে দিলে 22 জন পুলিশকর্মী মারা যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। আদমশুমারি বলতে কী বোঝো? আদমশুমারি কথার অর্থ হলো জনগণনা। ভারতে প্রতি 10 বছর অন্তর আদমশুমারির সূচনা করেছিলেন ব্রিটিশ সরকার। আদমশুমারির মাধ্যমে স্ত্রী, পুরুষ, শিশু, বৃদ্ধ, জাতিগোষ্ঠী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। দ্বিজাতিতত্ত্ব কী? আলিগড় আন্দোলনের জন্য স্যার সৈয়দ আহমদ ঘোষণা করেন যে ভারতে বসবাসরত হিন্দু ও মুসলমান ঐতিহাসিকভাবেই দুটি পৃথক জাতি। এদের চালচলন, রীতিনীতিও আলাদা। এই নীতিকেই বলা হয় দ্বিজাতিতত্ত্ব। স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? স্থানীয় স্তরে গ্রামীণ বা পৌরসভা কেন্দ্রিক শাসন ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলা হয়। ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা দু ধরনের: গ্রামীণ স্বায়ত্তশাসন ও পৌরশাসন। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নিয়ে গ্রামীণ শাসন ব্যবস্থা গঠিত। বি.আর. আম্বেদকর স্মরণীয় কেন? ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন একজন দলিত নেতা। নিজ যোগ্যতা বলে তিনি সংবিধানের খসড়া কমিটির সভাপতি হয়েছিলেন। তিনি সংবিধানের রূপকার হিসাবে স্মরণীয় হয়ে আছেন। চিপকো আন্দোলন কী? হিমালয়ের ঘন অরণ্য অঞ্চলের মানুষের জঙ্গলের অধিকার যা দিয়ে এখানে খাল খনন ও রাস্তা নির্মাণের জন্য ব্যাপকভাবে বৃক্ষছেদন পরিকল্পনা নেওয়া হয়। এই পরিকল্পনার বিরুদ্ধে গাছকে চিপো বা জড়িয়ে থাকেন আন্দোলনকারীরা। এটি চিপকো আন্দোলন নামে পরিচিত। কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? উত্তর লিখবে। খান আব্দুল গফ্ফার খানকে সীমান্ত গান্ধী বলা হতো। আব্দুল গফ্ফার খান উত্তর পশ্চিম ভারতের সীমান্ত অঞ্চলের দুর্ধর্ষ পাঠানদের অহিংস মন্ত্রে দীক্ষা দিয়ে তাদের সত্যাগ্রহের আদর্শে উদ্বুদ্ধ করে তোলেন। এজন্য তাকে সীমান্ত গান্ধী বলা হতো। প্রশ্ন: ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কী? রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে, ন্যূনতম 35 বছর বয়স্ক হতে হবে, কোনো লাভজনক বা সরকারি পদে বহাল থাকা যাবে না। প্রশ্ন: অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো? 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর 3 বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত ব্রিটিশ সরকারের কর্মকেন্দ্র রাইটার্স বিল্ডিং অভিযান করে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেন এবং বেশ কয়েকজনকে আহত করেন। রাইটার্স এর অলিন্দে ব্রিটিশ বাহিনীর সঙ্গে তাদের যুদ্ধ হয়। ভারত ইতিহাসে এই ঘটনা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। 4 দাগে রয়েছে নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। ঔপনিবেশিক শতকের সামাজিক সংস্কারগুলির সীমাবদ্ধতা সম্পর্কে লেখো। উত্তর লিখবে। ঔপনিবেশিক শতকের সামাজিক সংস্কারগুলির মধ্যে কিছু সীমাবদ্ধতা লক্ষণীয়, যথা উচ্চ বর্ণের আন্দোলন। বাংলার সমাজ সংস্কার আন্দোলনের পুরোভাগে যারা ছিলেন তারা সবাই উচ্চবর্ণের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। ফলে তাদের সমাজ সংস্কারগুলি সমাজের উচ্চবর্ণের মানুষদের যতটা প্রভাবিত করেছিল ততটা নিম্নবর্ণের মানুষদের করতে পারেনি। ভাষাগত ব্যবধান: সংস্কারকরা তাদের কর্মসূচিগুলিকে ইংরেজি এবং সংস্কৃত ভাষা বাংলায় প্রকাশ করায় তা নিম্নবর্ণের সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হতে পারেনি। 3. বর্ণব্যবস্থা বিষয়ে উদাসীনতা: বর্ণব্যবস্থার বিরুদ্ধে সমাজ সংস্কারকরা প্রায় নীরব ছিলেন। বর্ণব্যবস্থা দূরীকরণের উদ্দেশ্যে তারা সেই অর্থে কোনো উদ্যোগ নেননি। 4. ধর্মীয় পক্ষপাতিত্ব: সংস্কারগুলি ধর্মীয় রূপ ধারণ করায়
মুসলিমরা এই সকল সমাজ সংস্কারমূলক আন্দোলন থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন। তবে বলা যায় যে সীমাবদ্ধতা সত্ত্বেও এই সকল সংস্কার আন্দোলনগুলি বাংলার সমাজ জীবনকে উন্নতির পথে এগিয়ে দিয়েছিল। পরের প্রশ্ন, কেন বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়? 19 শতকে বাংলাদেশে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের মতো অপর এক উদ্যোগী ব্যক্তি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ট্র্যাডিশনাল মডার্নাইজার বলার কারণ, এক, মাতৃভাষার প্রাধান্য। বিদ্যাসাগরের মতে জ্ঞান বিজ্ঞানের বিকাশের জন্য পাশ্চাত্য শিক্ষার দরকার, কিন্তু মাতৃভাষার মাধ্যমে এই শিক্ষা দিতে হবে। 2, বিদ্যালয় প্রতিষ্ঠা। শিক্ষা বিভাগের ইন্সপেক্টর থাকাকালীন তিনি অনেক বাংলা মাধ্যম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আবার মেট্রোপলিটন স্কুল, বেথুন স্কুল প্রতিষ্ঠাতেও তিনি সাহায্য করেন। তিনি সংস্কৃত কলেজে আধুনিক শিক্ষা চালু করেন। সমন্বয়, তিনি প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার সমন্বয়ের মাধ্যমে দেশবাসীর মঙ্গল কামনা করেন। প্যারা চেঞ্জ করে লিখবে, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি ছিল বাস্তববাদী। অমলেশ ত্রিপাঠী এই জন্য তাকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলে অভিহিত করেছেন। ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? 19বিংশ শতকে গড়ে ওঠা রাজনৈতিক সভাগুলির মধ্যে ভারত সভা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। উদ্দেশ্য, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত এই সভার বিভিন্ন উদ্দেশ্য ছিল। তা হলো, 1, দেশে জনমত গঠন করা। 2, ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা। 3, হিন্দু মুসলমানের মৈত্রীর প্রসার ঘটানো। 4, রাজনৈতিক আন্দোলনে অশিক্ষিত মানুষদের যোগদানের ব্যবস্থা করা প্রভৃতি। এই পর্যন্ত যেসব রাজনৈতিক সভা গড়ে উঠেছিল সেগুলি শ্রেণী স্বার্থের বাহক ছিল। এই সভায় প্রথম সমস্ত ভারতবাসীর মঙ্গলের কথা চিন্তা করে ও তাদের স্বার্থে আন্দোলন সংগঠিত করে। প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং প্রথম অধিবেশন কেন বোম্বাই শহরে হয়েছিল? ঔপনিবেশিক ভারত সরকারের অবসরপ্রাপ্ত রাষ্ট্র সচিব অ্যানাল অক্টেভিয়ান হিউমের উদ্যোগে এবং বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বোম্বাই শহরে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 1885 খ্রিস্টাব্দের এই অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। বোম্বাই শহরের প্রতিষ্ঠা ও প্রথম অধিবেশনের কারণ। 1, প্রতিনিধিত্ব। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ও প্রথম অধিবেশনে যোগদানের ক্ষেত্রে কলকাতা ও মাদ্রাজ প্রেসিডেন্সির তুলনায় বোম্বাই প্রেসিডেন্সির প্রতিনিধিরা বেশি সক্রিয় ছিল। এক হিসেবে দেখা যায়, প্রথম অধিবেশনে উপস্থিত 72 জন মতান্তরে 70 জন প্রতিনিধির মধ্যে 38 জন বোম্বাই প্রেসিডেন্সির ছিলেন। রোগ ব্যাধি, এই সময় পুনা শহরে কলেরা রোগ দেখা দিলে বিকল্প হিসেবে বোম্বাই শহরে অধিবেশন অনুষ্ঠিত হয়। এই কারণে হিউমের উদ্যোগে বোম্বাই শহরে কংগ্রেসের প্রতিষ্ঠা ও প্রথম অধিবেশন সম্পন্ন হয়। পর হচ্ছে রাওলাট আইন কি? প্রথম বিশ্বযুদ্ধোত্তর ভারতের অশান্ত পরিস্থিতি মোকাবেলার জন্য ইংরেজ সরকার স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। এটি রাওলাট কমিটি নামে পরিচিত। এই রাওলাট কমিটি 1918 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে একটি রিপোর্ট পেশ করে। এই রিপোর্টের ভিত্তিতে 1919 খ্রিস্টাব্দের 18 মার্চ যে আইন পাশ হয় তা রাওলাট আইন নামে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধোত্তর ভারতের অশান্ত পরিস্থিতি মোকাবেলার জন্য ইংরেজ সরকার স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। এটি রাওলাট কমিটি নামে পরিচিত। এই রাওলাট কমিটি 1918 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে একটি রিপোর্ট পেশ করে। এই রিপোর্টের ভিত্তিতে 1919 খ্রিস্টাব্দের 18 মার্চ যে আইন পাশ হয় তা রাওলাট আইন নামে পরিচিত। প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দ ভারতে হিন্দু হাইপেন মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? উত্তরটা লিখে নাও, আমি এর মুখে বলছি না। আমি আস্তে স্ক্রল ডাউন করতে হবে, কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? ভালো করে দেখে নাও উত্তরটা। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? তার উত্তরটা ভালো করে দেখে নাও। পয়েন্ট করবে, প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার পক্ষে যুক্তি। প্রথমে পক্ষে যুক্তি লিখবে, তারপরে লিখবে বিপক্ষে যুক্তি। ভালো করে উত্তরটা দেখে নাও। শেষে প্যারা চেঞ্জ করে একটা পয়েন্ট লিখবে। পর হচ্ছে 19 শতকের বাংলাদেশে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের পরিচয় দাও। ভালো উত্তরে দেখে নাও। 1, 2, 3 করে পরপর পয়েন্টগুলো লিখবে। ভালো করে দেখে নাও পয়েন্টগুলো। শেষ পয়েন্ট করবে পরিণতি। পরের প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলে? ভালো করে দেখে নাও, সভা সমিতির যুগ কাকে বলে? পরে তোমাদের রয়েছে 4-10 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। ভালো করে উত্তর দেখে নাও। এবার তোমরা 1, 2, 3, 4 করে পরপর কিন্তু গুরুত্বগুলো লিখবে।
গুরুত্বের পয়েন্টগুলো দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? ভালো করে দেখে নাও আলিগড় আন্দোলনের উদ্দেশ্যগুলো। এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। পাঁচে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 করে। 5 গুণ 3 = 15। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রথম, অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল? তার সঙ্গে রশিদারি দিবস কি? 3+2। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু আজাদিন ফৌজের অবদান আলোচনা করো। প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। প্রশ্ন, সমাজ সংস্কার হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন, ভারতের সংবিধানে নাগরিকদের কী কী মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তার সঙ্গে রয়েছে ইলবার্ট বিল বিতর্ক কি? 3+2। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। আর তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবেন। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।